নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামের ভেতরে সারা দিন দেখছি ওদের মাটির কাজ। হাড়ি পাতিল সরা শানকি তৈরি করছে ওরা। বেশি কৌতূহল নিয়ে দেখেছি পাটার কাজ। মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ, বেনিবন্ধনরত যুবতীর চিত্র, জয়নুলের আঁকা গরুর চাকা ঠেলে তোলার প্রতিলিপি, উড়ন্ত পরী, ময়ূরপঙ্খী নৌকোর চিত্র, চোখ বুজে নজরুল যে বাঁশি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকল। বাঁশবনে আচ্ছন্ন শীতল একটি গ্রামে অবিশ্বাস্য ঝিম ধরা নীরবতার ভেতরে সবুজ শ্যাওলা ধরা কুমোরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্রনাথ, নজরুল, জয়নুল। আজকাল এগুলোর বিক্রি ভালো। সস্তায় ঘরের দেয়াল সাজাবার জন্যে অনেকেই কেনে। এক একটা চিত্রের জন্যে কাঠের উপর খোদাই করা নকশা আছে। তার ওপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা। কাদার তালে ফুটে উঠছে নকশা। বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাটিতে পোড়াবার জন্যে তৈরি করা হচ্ছে। কাজ করছে যারা, তাদের ভেতরে কিশোর বেশ কয়েকজন, যুবক দুজন, আর এক পাশে উঁচু পিঁড়ির ওপর উবু হয়ে বসে কাজের তদারক করছেন বৃদ্ধ পালমশাই। মাথায় টাক, কানের দুপাশে সাদা এক খামচা করে চুল। তিনি সেন চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন। এই ও করলে কি? আরে দামড়া! কারিগর ছোকরা এতগুলো কাকে দামড়া বলে সম্বোধন করলেন বুঝতে পারলাম না, কিন্তু বুঝেছে ঠিক যাকে বলা হয়েছে সে। দেখলাম সে ছোকরা চোখ না তোলে চট করে এক টিপ মাটি নিয়ে ময়ূরপঙ্খী নৌকায় বসা মহারাজ ধরনের মূর্তিটির মুকুটে লাগালো। পালমশাই আমার দিকে ফিরে হেসে বললেন, নজর না রাখলে কাম সারা। দেখলেন না সান সওদাগরের মুকুটটা যে শ্বাসে ওঠে নাই, বেটার খেয়াল নাই। বলেই করে নিজেই উঠে গেলেন ছোকরার কাছে। তারপর ছোকরার হাত থেকে বাঁশের চিকন কলমটা খপ করে টেনে নিয়ে মুকুটের ওপর অবিশ্বাস্য দ্রুত গতিতে চিকন নকশা এঁকে দিলেন। জ্যাঠা! পেছনে ডাক শুনে বিরক্ত হয়ে ঘুরে তাকালেন পালমশাই। ব্যাস, আর কোনো কথা নয় কারো তরফে। ঘুরে তাকিয়ে তিনিও বুঝতে পারলেন যে ছোকরা ডাক দিয়েছিল সেও মাথা নিচু করে বসে রইল সম্মুখের কাঁচা মাটির পাটার দিকে তাকিয়ে। আরে দামড়া! রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে হয়। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন, এই দাড়ি তো বাংলার সকলে চেনে। চেনে মানে ছায়া দেখলেও চেনে। খালি ছায়া দিয়াই বুঝান যায় রবীন্দ্রনাথ। তাইলে বোঝেন, সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, দাড়ি দেখা যদি লালন ফকির মনে হয় কি মৌলানা ভাসানী মনে হয়, তাইলে চলবো? আবার দ্রুত হাত চলে পালমশাইয়ের। মহা বিরক্ত হয়ে তিনি কাঁচা মাটির পাটায় রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড় কেটে চলেন। আঁচড় কাটতে কাটতে আমাকে বলেন, বুঝলেন, কাঠের শ্বাসে সকল টানটোন সাপসোপ ঠিক ওঠে না। হাতে ঠিক করতে হয়, নাইলে মাল নষ্ট, পয়সা নষ্ট। তার উপর ধরেন ভাটি থিকা বাইর করলেও কিছু কিছু বাদ বাতিল হয়ে যায়। জয়নুলের আঁকা গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবির দিকে দেখিয়ে পালমশাইকে জিজ্ঞেস করি, এটা কার ছবি? কেন, মানুষ চাকা ঠেলা তোলে সেই ছবি? সে কথা নয়, কার আঁকা ছবি? পালমশাই একটু ইতস্তত করে বললেন, ধরেন আমাগো আঁকা। আমি হেসে বললাম, পালমশাই, এটা জয়নুল আবেদিনের আঁকা। শুনে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর নিরাসক্ত গলায় বললেন, হ, হইতে পারে, কেটা জানে। কত দিকে কত কারিগর আছে। জয়নাল নাকি কইলেন, নাম মনে থাকে না।
তারপর ধরেন গিয়া আমরা যে আর্টের কাম করি, আমাগো চেনে কয়জন, নাম জানে কয়জন? এই যে আমার বাবায়, তানি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তারে স্মরণ রাখছে কন? তারপর একটু চুপ করে থেকে বললেন, জয়নাল, হ হইতে পারে, তয় এই নকশাটা খুব চলছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা তো রবীন্দ্রনাথ, ওটা কবি নজরুল বাঁশি বাজাচ্ছেন। পালমশাই সন্দিগ্ধ চোখে একবার আমার একবার পাটা দুটোর দিকে তাকালেন, ভাবলেন হয়তো চেহারা ঠিক মেলেনি। বললেন, কেন, কি হইছে? না, ঠিকই আছে, আমি শুধু জানতে চাইছি, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি করেন না? বঙ্গবন্ধু? হ্যাঁ। কেন, দেখেন নাই? ওই যে উপরে চাইয়া দেখেন, সবার উপরেই তো বঙ্গবন্ধুর দুইটা ছবি, হেরে তো মধ্যে বা নিচে রাহন যায় না। এতক্ষণ মুঠোতে ধরে রাখা চশমাটা এবার চোখে দিলাম। সত্যি, বঙ্গবন্ধুকে এই কারিগর স্থান দিয়েছেন সবার ওপরে। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। শুনছিলেন সৈয়দ শামসুল হক রচিত গল্প কত দিকে কত কারিগর। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।